আজকে আমরা কথা বলতে বসেছি ক্লাসিফাইড লোন বা শ্রেণীকৃত ঋণ, যা মন্দমানের শ্রেণীকৃত হয়েছে এবং ব্যাংকগুলো, বিশেষ করে বাংলাদেশি ব্যাংকগুলো এই মন্দ ঋণের বিশাল বোঝা নিয়ে ঢুকছে। আমরা যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা জানি ব্যাংক জনগণের কাছ থেকে টাকা ধার নেয় ডিপোজিট হিসেবে, এবং সে টাকা আবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অথবা ব্যক্তির কাছে ক্ষুদ্র ঋণ, মাঝারি ঋণ বা বৃহৎ ঋণ হিসেবে লগ্নি করে, সেখান থেকে আয় করে, সিংহভাগ আয় করে ব্যাংক তার ব্যবসা পরিচালনা করে। এই কাজটি করতে গিয়ে ব্যাংক তার সেবার মান সমুন্নত রেখে প্রত্যেকটা বিষয়ে কমপ্লায়েন্স নিশ্চিত করে কাজটা করা সাধারণত স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসাবে পরিগণিত হয়। আমরা জানি আমাদের ব্যাংক কোম্পানি আইনে ব্যাংক কিভাবে পরিচালিত হবে, তারপরে বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনস ডিপার্টমেন্ট, বাংলাদেশের বিদ্যমান আইন এবং আন্তর্জাতিক বিদ্যমান আইনসমূহ ব্যাংকিং ব্যবস্থা সুচারুরূপে পরিচালনা করার জন্য সময় সময়ে নীতিমালা, পর্যবেক্ষণ ও গাইডলাইন্স দিয়ে থাকে, এবং সেই হিসেবে ব্যাংক পরিচালিত হয়। ঋণের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ক্ষুদ্র ঋণ, মাঝারি ঋণ, বৃহৎ আকার ঋণ, আন্তর্জাতিক বাণিজ্য ঋণ, প্রজেক্ট ফাইন্যান্স, বহু ধরনের ঋণ ব্যবস্থা ব্যাংকিং ব্যবস্থাপনার আওতায় রয়েছে, এবং ব্যাংকগুলো এই বিষয়টাকে হ্যান্ডেল করে থাকে। সো ঋণ কখন শ্রেণীকৃত হওয়া শুরু হয়, এবং ঋণ আসলে শ্রেণীকৃত হয়ই বা কেন, এটা এক ব্যাপক আলোচনার বিষয়। আমরা যদি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলি, আমরা যখন কোনো কৃষি কাজ শুরু করি, ধরুন একটা চারা গাছ বপন করি, এই চারা গাছটি যদি যত্ন সহকারে বপন করা হয়, সুচারুরূপে তার দেখভাল করা হয়, তাহলে চারা গাছটি একসময় মহিরূপে পরিণত হয়। ফুলে ফলে অথবা বৃক্ষ শোভায় চারা গাছটি আমাদেরকে, পরিবেশকে তথা অর্থনীতিকে সমৃদ্ধ করে তোলে। একইভাবে যদি আমাদের এই চারা গাছটি বপন করার পর সুন্দরভাবে চারা গাছটির যত্ন না নেওয়া হয়, হয়তো রোদে পুড়ে অথবা কোনো প্রাণীর খাদ্য হিসেবে চারা গাছটি ব্যবহৃত হবে, সংরক্ষিত না হলে, অথবা যদি সঠিক বীজের চারা না হয়, তাহলে এই চারা গাছটি মরেও যেতে পারে, এবং আমাদের প্রকৃত যে লক্ষ্যে চারা গাছটি বপন করা হয়েছিল সেটা সম্ভব নাও হতে পারে। তাহলে আমরা সোজা কথায় বুঝতে পারি ঋণটিও প্রত্যেকটা ব্যাংকের শাখায় একটি সুন্দর চারা গাছ বপনের মতোই অবস্থা, যেখানে প্রকৃত ডিউ ডিলিজেন্স যদি যথাযথভাবে করা না হয়, ঋণের যে ক্রাইটেরিয়ন রয়েছে, নীতিমালা রয়েছে, সেগুলো যদি যথাযথভাবে পরিপালন করা না হয়, তাহলে এই ঋণটিও পরবর্তীতে আসলে আলোর মুখ না দেখে এটা প্রকারান্তরে ব্যাংকের লগ্নিকৃত অর্থকে একটা অন্ধকারের দিকে নিমজ্জিত করবে। ঋণ ব্যবস্থাপনার একটা বিশেষ দিক হলো ঋণের শুরু থেকে ঋণ প্রথমে কাস্টমারের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ঋণ বিতরণ পর্যন্ত প্রত্যেকটি স্তরে যথাযথ নিয়ম পালন করতে হয়। প্রথমে কাস্টমারের ক্রেডিট ওয়ার্থিনেসটা ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে। এই দেখভালের পর যোগ্যতার বিষয়টা, বিশেষ করে যেই উদ্দেশ্যে ঋণটি নেওয়া হচ্ছে তার বিষয়টা দেখতে হয়।
এর সবকিছুই সুচারুরূপে দেখার পরে ডকুমেন্টেশন, সব ডিউ ডিলিজেন্স, এক্সট্রা ডিউ ডিলিজেন্স, এনহান্স ডিউ ডিলিজেন্স সবকিছু করে ঋণটিকে বুক করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে, ক্ষুদ্র ঋণ, মাঝারি ঋণের ক্ষেত্রে শাখা পর্যায় থেকে শুরু করে ঋণ বিতরণকারী কর্মকর্তা পর্যন্ত এগুলো যথার্থভাবে দেখবেন। দেখে ঋণটি বিতরণ করলে এটি একটা সঠিক ঋণ হিসাবে থাকবে, এবং সময় সময় ঋণ বিতরণ করলে শেষ হবে না। যেমন গাছে পানি দিয়ে বড় করা, বেড়া দিয়ে রাখা, যত্ন করা, সময় সময় সার দেয়া ইত্যাদি, ঠিক ঋণ হিসেবেও বিষয়টা তদ্রূপ। ঋণ বিতরণ করার পরে এটাকে যত্ন সহকারে সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে। যেমন ধরুন, একটু ক্রেডিট হাইপোথেকেশন, হাইপোথেকেটেড ক্রেডিট, যেহেতু আপনি হাইপোথেকেশনে যে গুডস গুলো রেখেছেন, সপ্তাহান্তে মাসান্তে আপনি ভিজিট করছেন কিনা, এবং সেখানে আপনি কি দেখতে পাচ্ছেন যে এই ঋণ যথার্থভাবে লেনদেনের যে ঘোষণাটা দিয়েছিল সেটা সঠিকভাবে আছে, মালামাল বিক্রয় হচ্ছে কিনা, বিক্রিত মালামাল লের অর্থ ব্যাংকে লেনদেন হচ্ছে কিনা, স্টকে যে পরিমাণ মাল থাকার কথা ছিল তা আছে কিনা, স্টক বেড়ে গেল কিনা, অথবা আদৌ স্টক নাই কিন্তু আপনাকে রিপোর্ট দেওয়া হচ্ছে, অথবা কোনো রিপোর্টই দেওয়া হচ্ছে না, অথবা আপনি নেগলিজেন্স করে কোনো রিপোর্ট নিতেই যাচ্ছেন না। এ ধরনের পরিস্থিতিটি আসলে যত্নহীন। বন্ধুরা, আজকে আমি আসলে ভূমিকা পর্বে এটা আলোচনা করছি মাত্র যে ঋণ শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইফ সাইকেল। এই লাইফ সাইকেলটি একটি সুন্দর, এটা হলো জাস্ট একটা সুন্দর আত্মীয়তার মতো সম্পর্ক, যেখানে আমাদের আত্মীয়তা যদি যৌক্তিক হয় এবং ন্যায্যতার ভিত্তিতে হয়, সেটা যেমন চিরস্থায়ী হতে পারে, আবার অযৌক্তিক, অন্যায্য, বৈষম্যপূর্ণ আত্মীয়তা নাও টিকতে পারে। গ্রাহকরা ব্যাংকে প্রকৃত প্রয়োজনে আসে, অপ্রকৃত প্রয়োজনেও আসে। ব্যাংকাররা তা সুচারুরূপে দেখে যত্ন সহকারে ব্যাংকিং নীতিমালা, ঋণের যে প্রকৃত গাইডলাইন্স তা মেনে যদি ঋণ বিতরণ করে এবং পরবর্তীকালে পর্যবেক্ষণে রাখে, তদারকি করে, এবং শুরু থেকেই ঋণের যে সকল মানদণ্ডে তাকে সঠিক রাখা যায় সেই ব্যবস্থাপনাটা নেওয়া হয়, তাহলে কোনো ঋণই, আমি মনে করি না, অতি অল্প সময় বা ব্যাপক ভিত্তিতে খারাপ বা মন্দ ঋণে কুঋণে পরিণত হতে পারে। এখন আসুন, আজকে আমি যে বিষয়টাকে ইন্ডিকেট করার জন্য এই আলোচনায় নেমেছি সেটা হলো, অধুনা বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি 2022 সালে এবং 23 সালে, করোনার পরেও, যেখানে আমাদের সারা দেশের শ্রেণীকৃত ঋণের পরিমাণ 23,000 থেকে 24,000 কোটি টাকার মধ্যে ছিল, মন্দ ঋণের পরিমাণ, যেটা আজকে 2026 সালের প্রথমার্ধে এসে অথবা 2025 সালের শেষের দেশে প্রায় 4.5 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। এত বড় অঙ্কের ঋণ খেলাপির কারণ কি শুধুই ডকুমেন্ট না দেখে বা তদারকিহীনতার কারণে হয়েছে? না, এই বিশাল অঙ্কের ঋণ খেলাপি হওয়ার পেছনে বহুবিধ কারণ রয়েছে, যে সকল কারণগুলো কিছুটা ব্যাংকারদের কন্ট্রোলের বহির্ভূত ছিল। আমরা জানি, একটা রাষ্ট্রের, একটা প্রতিষ্ঠানের গভর্নেন্স একটা অনেক বড় জিনিস। উপর থেকে যদি প্রকৃত গভর্নেন্স না হয়, তাহলে নিচের দিকে গভর্নেন্সের লুপহোল ক্রিয়েট হতে পারে, এবং সেই লুপহোলের কারণে বিশাল ক্ষত সৃষ্টি হয়ে প্রতিষ্ঠান ধ্বংস হতে পারে। কর্পোরেট গভর্নেন্সের মধ্যে দুর্নীতির প্রভাব, পেশিশক্তির প্রভাব, রাজনৈতিকীকরণ, অনেক কিছুই, এই যে 426 বা 436 কোটি টাকার, লক্ষ কোটি টাকার যে বিশাল শ্রেণীকৃত ঋণ, এর জন্য অনেকটাই দায়ী।
তাই আমরা বুঝতে পারছি যে ইন্ডাস্ট্রিতে এখন যে পরিমাণ শ্রেণীকৃত ঋণ রয়েছে তা টোটাল আর্থিক ব্যবস্থাপনার জন্য কোনোভাবেই কাম্য নয়, এবং ব্যাংক তথা আর্থিক প্রতিষ্ঠান এই যে ক্ষত, এটা কেটে উঠতে অনেকদিন সময় লাগিয়ে যাবে। হয়তো অনেকে প্রশ্ন করবেন, কিছু কিছু ব্যাংক তো ভালোই আছে, তাদের ঋণ 10% নিচে মন্দ অবস্থায় আছে। আবার কিছু কিছু ব্যাংক শতভাগই অলমোস্ট মন্দ ঋণ বা কুঋণ হিসেবে আছে। এখানে বলাই বাহুল্য, ইতিমধ্যে আমি বলেছি যে যে সকল ব্যাংকগুলো, যে সকল মালিকরা বা যে সকল কর্পোরেট অর্গানাইজেশনগুলো কর্পোরেট গভর্নেন্সের বিষয়টাকে সুচারুরূপে পালন করেছে, চেষ্টা করেছে, অনেক চাপের মুখেও চেষ্টা করেছিল যে প্রতিষ্ঠানের মানদণ্ডকে অন্তত মিনিমাম স্ট্যান্ডার্ডে ধরে রাখবে, তারা আজকে পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে। আর যাদের মধ্যে এর বিষয় ছিল না, কর্পোরেট গভর্নেন্সের ব্যত্যয় ছিল, দুর্নীতি ছিল, রাজনৈতিক প্রভাব বলয়ের ভিতরে চলে গিয়েছিল, তারাই আজকে টোটাল ইন্ডাস্ট্রিটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এখন বাস্তবতা হলো, এই ঋণগুলোকে আদায় করার কৌশল ক্ষেত্র বিশেষে দেখা যায়। এই যে কুঋণগুলো রয়েছে বা মন্দ ঋণগুলো রয়েছে, এই ঋণগুলোর অধিকাংশ ডকুমেন্টসই সঠিক নেই, জাল জালিয়াতে ভরা, পর্যাপ্ত পরিমাণ কাগজপত্রের অভাব রয়েছে, কাস্টমারের আইডেন্টিটির অভাব রয়েছে। দুর্নীতি দিয়েই যে জিনিসটির যাত্রা শুরু হয়েছে, সেটাকে এখন আইনের মাধ্যমে কাঠামোতে নিয়ে আসা অনেক অসম্ভব হয়ে পড়ছে। তাই যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রি সম্মিলিতভাবে এই বিষয়টাকে এখনই নজরে না দেয়, বা এর সেন্ট্রাল ব্যাংকের যে তদারকি নীতিমালা সেটাকে যথাযথভাবে অ্যাপ্লাই করে রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামোগত দিক যেগুলো এর সাথে সংশ্লিষ্ট সহযোগিতা না করে, তাহলে এই বিশাল গর্ত থেকে আসলে এই ইন্ডাস্ট্রিকে তুলে আনা অনেক কঠিন হবে। সো বন্ধুরা, আমি আজকের আলোচনা এখান পর্যন্তই রাখতে চাচ্ছি। আমরা মন্দ ঋণ, মন্দ ঋণ কি, মন্দ ঋণের ব্যাপকতা, ব্যাপ্তি, ক্ষুদ্র ঋণ, মাঝারি ঋণ, কুটির শিল্পের ঋণ, বৃহৎ শিল্পের ঋণ কিভাবে মন্দ হয়ে গেছে, কিভাবে এই ঋণগুলোকে আদায়ের যোগ্য বা আদায় করা যায়, এই বিষয়ের ভিডিওগুলো ভবিষ্যতে এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।